সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি দেখবার জন্য। শিল্পবাড়ি পরিবেশিত হয় দর্জি বাড়ির সৌজন্যে। আজ শিল্পবাড়িতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা হামিদ। হামিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? ভালো আছি। এবং আমাদের সঙ্গে আছেন একজন তরুণ শিল্পী, আপনার ছবি আঁকবেন, সাইফুল ইসলাম। হামিদ ভাই, আপনি মুক্তিযোদ্ধা। এই বাংলাদেশ বিনির্মাণের জন্য 1971 সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন জীবন বাজি রেখে। সেই লড়াইয়ের এক অন্যতম সৈনিক সিআর দত্ত বীরুত্তম কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনার মধ্য দিয়ে, আপনি তার সঙ্গে ছিলেন, সেক্টর ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন, গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনার ছোট্ট একটু মন্তব্য দিয়ে শুরু করতে চাই তার সম্পর্কে। মেজর জেনারেল সিআর দত্ত বীরুত্তম, জি, তিনি মুক্তিযুদ্ধে তার তো অসামান্য অবদান, যে কারণে তিনি বীরুত্তম উপাধি পেয়েছেন, বীরুত্তম সম্মান পেয়েছেন। আর সেক্টর কমান্ডার্স ফোরামে আমরা 2007 এবং 2008 এই 2 বছর সারা দেশে আমরা মিটিং মিছিল এগুলো করেছি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, জনমত সংগঠনের জন্য। এবং সেটা পরবর্তীতে আমরা দেখেছি যে বর্তমানের যে জোট সরকার, তারা তাদের নির্বাচনী ইশতেহারের দাবিতে রেখেছিল এবং সরকারে যাওয়ার পরে প্রথম যে বিলটা সংসদে পাশ করেছে সেটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে একটা বিল পাশ করেছে। জি, আসলে এই আন্দোলনে আমরা একসাথে থেকেছি, তার সাথে থেকেছি, এবং তিনি ছিলেন একজন অসাধারণ শুদ্ধ উচ্চারণের মানুষ, খুব শুদ্ধ বাংলায় কথা বলতেন, খুব স্নেহপ্রবণ ছিলেন, খুব আমাদের আদর করতেন এবং প্রচুর গল্প করতে ভালোবাসতেন। তিনি খুবই অমায়িক মানুষ ছিলেন এবং তার সান্নিধ্য আসলে যে একবার গেছে, আমরা বলে নয়, যে কেউ যে গেছে সে ভুলবে না কখনো। এমনই প্রাণময় মানুষ ছিলেন তিনি। তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, আগেও জানিয়েছি, এই অনুষ্ঠানেও জানাচ্ছি। চমৎকার। শুরু করতে চাই আপনার জীবনের একটা অন্য জায়গা থেকে, সেটা হচ্ছে শৈশব। আপনি ক্লাস 2 থেকে 10 8টা স্কুল পরিবর্তন করেছেন। এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। এর অভিজ্ঞতাটা কেমন? আমি আসলে ক্লাস 2-তে পড়িনি, ক্লাস 1-এ পড়েছি, তারপর ক্লাস 3। আচ্ছা, 2 পড়েননি? 2 পড়িনি। আসলে আমার আব্বা সরকারি চাকরি করতেন, তো সেই সরকারি চাকরির সুবাদেই তাকে বিভিন্ন জায়গায় বদলি হতে হতো। এই তার বদলি হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও তার সঙ্গে যেতাম। এইভাবে প্রায় 5-6টা জেলাতে 8টা স্কুলে পড়েছি আমি। কোনো স্মৃতি কি আছে সেই জায়গার, কোনো এক জায়গার, কোনো এক স্কুলের যে খুব স্মৃতি, শৈশবের স্মৃতি? স্কুলের স্মৃতির মধ্যে প্রথম কুমিল্লা কনভেন্ট স্কুলে পড়তাম ক্লাস 1-এ। সেখানে খুবই সুশৃঙ্খল স্কুল ছিল, পোশাক সবকিছু খুব ভালোভাবে পরে যেতে হতো। এই ক্লাস 1-এ পড়তাম, তবুও হাফ প্যান্টের নিচে শার্ট ইন করতে হতো আমাদেরকে, এবং সেগুলো ইস্ত্রি করে আব্বা আমাদের পরিয়ে দিতেন, মনে আছে। এবং তখন স্কুলে আব্বা নিয়ে অফিসে যাওয়ার সময় আমাদের নামিয়ে দিয়ে যেতেন রিক্সায় করে, আর আমরা ফিরে আসতাম নিজেরা। আমাদের একজন রিক্সাওয়ালা ঠিক করা ছিল তাকে। পরে সেই রিক্সাওয়ালা যখন ঠিক থাকলো না, তখন 2 আনা করে পয়সা আব্বা দিতেন ফিরে আসার জন্য। আমরা 3 ভাই মিলে সেই স্কুল থেকে ফিরতাম একসাথে, 2 আনা ভাড়া দিয়ে। 3 ভাই? আপনি 1-এ? আমি 1-এ, আমার বড় ভাই ছিলেন ক্লাস 2-তে, আর আমার ছোট ভাই ছিল কেজি 1-এ। আপনার 3 ভাই, বাকি 2 ভাইয়ের নাম? মাহমুদ সাজ্জাদ এবং মোহাম্মদ শহীদ। এরপর তো ম্যাট্রিক পাস করলেন। এরপরে আমি ওখান থেকে চলে যাই ময়মনসিংহ এক্সপেরিমেন্টাল স্কুলে, সেখানে ক্লাস 3-তে ভর্তি হই। তারপর থেকে আমাদের চলছে 4-এ খুলনা, যশোরে, 5-এ খুলনা সেন্ট জোসেফে, 6-এ ময়মনসিংহে অর্ধেকটা, তার বাকি অর্ধেকটা কুমিল্লা ইউসুফ হাই স্কুলে। এইভাবে করতে করতে শেষ পর্যন্ত ময়মনসিংহ জেলা স্কুল থেকে আমি ম্যাট্রিকটা পাস করি, এসএসসি পাস করি আমি। সেটা কত সালে? 1965 সালে। একইভাবে আপনার কলেজও 3টা ছিল? আমার কলেজ ছিল 3টা। কলেজ 3টার মধ্যে জগন্নাথ কলেজে শুরু করি, তারপর আনন্দমোহন কলেজ, সেখান থেকে রাজনৈতিক কারণে আমি বহিষ্কার হই। তখন যাই জামালপুর আশেক মাহমুদ কলেজে, সেখান থেকে আবার জগন্নাথ কলেজে এসে সেখান থেকে আমি গ্র্যাজুয়েশন করি। আনন্দমোহন কলেজে যে আপনি নিজেই বললেন বহিষ্কার হয়েছিলেন, কিন্তু পরিপ্রেক্ষিতটা কি এবং এখানে কবির চৌধুরীর কি ভূমিকা ছিল? তখন কবির চৌধুরী স্যার আমাদের প্রিন্সিপাল ছিলেন। আমাদের কেন্দ্র থেকে একটা ডাক গিয়েছিল একটা স্ট্রাইক করার জন্য, আন্দোলন করার জন্য। তখন আমি ছাত্র ইউনিয়ন, তখন আমরা আমি ছাত্র সংসদে ছিলাম। ছাত্র ইউনিয়নগতভাবে নির্বাচন হয়নি। আচ্ছা, কিন্তু ডাকটা গিয়েছিল কেন্দ্রীয়ভাবে, সর্বদলীয় ছাত্র ঐক্যর পক্ষ থেকে ডাকটা গিয়েছিল। সেটা ছিল 67 সালে। তো যেদিন আন্দোলনটা আমরা করি, তো এই প্রথম মানে গভর্নমেন্ট কলেজ হওয়ার পরে, প্রফেসর কবির চৌধুরী যাওয়ার পরে প্রথম স্ট্রাইক হয়। আচ্ছা।
তো তখন আবার মোনায়েম খান সেখানে গিয়েছিল এগ্রিকালচার ইউনিভার্সিটির কনভোকেশন করার জন্য। তো সেখান থেকে তিনিও খুব ক্ষিপ্ত হন, চাপ সৃষ্টি করেন, কবি চৌধুরী স্যার আমাকে কলেজ থেকে বের করে দেন সেখান থেকে। আপনার আন্দোলনের বিষয়টা কি ছিল? আন্দোলনের বিষয় ছিল যে যারা একটু পরীক্ষার পড়াশোনা খারাপ করবে তারা উচ্চ শিক্ষা নিতে পারবে না, অর্থাৎ যারা সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন পাবে তারাই শুধু পড়াশোনা করতে পারবে, আর বাকিরা পড়াশোনা করতে পারবে না, তাদের উচ্চশিক্ষার সুযোগ থাকবে না, এরকম একটা ঘোষণা দিয়েছিল সরকার। তার বিরুদ্ধে ছিল আন্দোলনটা। তো সেটা তো যথেষ্ট পজিটিভ একটা আন্দোলন ছিল বা দাবি ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই। ইতিমধ্যেই তো 69-এর গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের সময় আমি জামালপুর আশেক মাহমুদ কলেজে ছিলাম এবং তারপর সেখান থেকে ময়মনসিংহে চলে আসি। ময়মনসিংহে আমার নিজ জেলায়, সেখানে আমি আন্দোলন করি এবং তখন আমার নামে ওই এহিয়া খানের যখন মার্শাল আসলো তখন আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তখন আমি চলে যাই পালিয়ে কুমিল্লায়, সেখানে আমার আব্বা আগে থাকতেন, আম্মাও চাকরি করতেন আগে। সেখানে অধ্যাপক অজিত গুহর বাসায় থেকে আমি সেই সময়টা কাটাই এবং সেখানে কিছু বই পড়াশোনা করি। একটা নির্দিষ্ট বই আছে যে বইটি পড়ে আপনি খুব অনুপ্রাণিত বোধ করেছিলেন। আমার এই স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, পূর্ণেন্দু দস্তিদারের লেখা। এটা ছিল মাস্টারদা সূর্য সেনের ওপরে লেখা বই। সেই যে তিনি যে সেই অস্ত্রাগার লুণ্ঠন করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার উপরে বইটা। তো এই বইটা পড়ে আমি খুব মুগ্ধ হয়েছিলাম এবং খুব অনুপ্রাণিত হয়েছিলাম। আমার তখন মনে হয়েছিল যে আমার জীবনে যদি এরকম একটা সুযোগ আসে আমি সেই সুযোগ নিতে চাই। তখন কিন্তু এখানে আসার পরে আমাদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে ওরা আমাদের কাছে সহজে ক্ষমতাও দেবে না, আমাদের অধিকারও দেবে না পাকিস্তানিরা। সুতরাং আলটিমেটলি হয়তো স্বাধীনতাই আমাদের অর্জন করতে হবে। আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, তারাও বেশ এই ব্যাপারে একমত ছিল। আমাদের মনে হয়েছিল একসময় আমাদের মুক্তিযুদ্ধ হতেও পারে, স্বাধীনতা যুদ্ধ আমাদের করতেও হতে পারে। তো তখন মনে হয়েছিল সেই বইটা পড়ে যদি এই সুযোগটা আসে আমার জীবনে, আমি ময়মনসিংহে ইপিআর ক্যাম্প আছে আমার গ্রামে, সেই ময়মনসিংহ জেলা হেডকোয়ার্টার ইপিআরদের ছিল, যে এইটা দখল করব। তখন আমি মনে মনে প্ল্যান করে ফেলি। আমাদের আন্দোলনের পটভূমি 25শে মার্চ রাতে তো পাকিস্তান বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ চালিয়েছে এবং 26শে মার্চ সকালবেলা আপনার বাবা ঘুম থেকে ডেকে বললেন যে তুমি ঘুমিয়ে আছো, অথচ ঢাকা শহর তো ম্যাসাকার। আপনার শুরু হলো একটা আন্দোলন, তার একটু পিছনের পটভূমি আছে, সেটা একটু জানতে চাই। আসলে যারা 1971-এর মার্চ দেখেনি তারা জানে না যে আন্দোলন কি জিনিস। পয়লা মার্চ যখন নাকি এহিয়া খান 3রা মার্চের পার্লামেন্টের অধিবেশন বন্ধ করে দিল, তখন মুহূর্তেই মানুষ নেমে গেল রাস্তায় এবং এই প্রথম দেখলাম মিছিল সশস্ত্র। সশস্ত্র মানে আগ্নেয়াস্ত্র নিয়ে না, বাঁশের লাঠি, কাঠের লাঠি, না হলে ইটের টুকরা, নাহলে পাথরের টুকরা, এগুলো নিয়ে মানে নিরস্ত্র মানুষ হাতের কাছে যা ছিল তাই নিয়ে মানুষ মিছিলে নেমে পড়লো এবং সারা ঢাকা শহরকে দেখলাম বিচ্ছিন্নভাবে খন্ড খন্ড মিছিল, এদিক থেকে যাচ্ছে ওদিক থেকে আসছে, কে কোথায় যাবে নির্দিষ্ট নেই, কিন্তু বিক্ষোভ প্রকাশ করছে। এমসিসির সঙ্গে খেলা হচ্ছিল পাকিস্তান টিমে, সেই স্টেডিয়ামের মধ্যে প্যান্ডেলে আগুন জ্বালিয়ে দিয়ে খেলা পণ্ড হয়ে গেল। সমস্ত মিছিল ঘুরে ঘুরে চলে গেল পূর্বানীতে। সেখানে বঙ্গবন্ধু অধিবেশনে কি কি আইন পাশ করবেন তার প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে বঙ্গবন্ধু ভাষণ দিলেন এবং বললেন যে তিনি অচিরে নির্দেশ দেবেন। তার আগে 2রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পতাকাটা উত্তোলন করা হয়েছিল সেখানটা আমি ছিলাম, সেও আরেক উত্তাল সময়। 7ই মার্চের ভাষণে কিন্তু বঙ্গবন্ধু আমাদেরকে পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যে কি করতে হবে এবং সেইখানে মুক্তিযুদ্ধের স্পষ্ট ইঙ্গিত ছিল যে প্রয়োজন হলে তৈরি হও, যুদ্ধ করতে হবে। তা আমার মধ্যে সেই আগের চিন্তা ছিল যে ময়মনসিংহ ইপিআর ক্যাম্প আর এদিকে বঙ্গবন্ধুর ভাষণ, দুটো মিলে আমি 13ই মার্চ কিন্তু ময়মনসিংহে চলে আসলাম। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তখন আমি, মাস্টার্সের। সেখান থেকে আমি ময়মনসিংহ চলে আসলাম। চলে এসে সেই ইপিআর ক্যাম্পের আশেপাশের বন্ধু বান্ধব যারা ছিল 69 আন্দোলনে যাদের সঙ্গে আমার মানে বন্ধুত্বটা গাঢ় হয়েছিল, তাদেরকে নিয়ে ওই ইপিআরদের সঙ্গে অর্গানাইজ করতে শুরু করলাম যে তারা মুক্তিযুদ্ধ যদি যোগ দিতেই হয় তারা যেন যোগ দেয় আমাদের সঙ্গে, সেইটা ইপিআরের বাঙালি সৈনিকদের সাথে। আর তরুণ যারা ছিল তাদেরকে নিয়ে আমি এখানে একটা সামরিক ট্রেনিং এর ব্যবস্থা করলাম, কারণ আমার ইপিআর আমার ওই ইউটিসি ট্রেনিং ছিল আগে। ইউটিসি ট্রেনিংটা হচ্ছে বর্তমানে বিএনসি যে ট্রেনিংটা যারা করে এটারই আর কি, ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর্স। আমি এটার 15 দিনের একটা ক্যাম্প করেছিলাম ঢাকার মৌচাকে এসে। তো সেই অভিজ্ঞতাটাই ছিল, ওটাই আমার অভিজ্ঞতা, সেটা নিয়ে আমি তাদের তৈরি করতে লাগলাম এবং আমার পুরো মুক্তিযুদ্ধে কিন্তু সেই ট্রেনিংটাই কাজে লেগেছে, আমাকে নতুন করে ট্রেনিং নিতে হয় নাই। 25শে মার্চ রাত্রেবেলায় যখন নাকি এই ঘটনাটা ঢাকায় ঘটে গেল, যে আক্রমণ তারা যখন করলো এই সমস্ত আলোচনা ভেঙে দিয়ে,
তখন 26শে মার্চ ভোরবেলায় আমার আব্বা নামাজ পড়তে গিয়ে সেখান থেকে এসে ডেকে আমাদের তুলছেন, যদি এখনো ঘুমিয়ে আছিস, ঢাকায় এই সমস্ত ঘটনা ঘটে গেছে। তিনি বললেন যে ইউনিভার্সিটিতে গুলি করে ছাত্র মেরে ফেলেছে, খবর পেয়ে গেছেন তারা কিভাবে। তারপর বললেন যে রাজারবাগ, এই পিলখানা, এপিআর ক্যাম্প সব কিছুকে তারা তছনছ করে দিয়েছে, তো এখনো ঘুমিয়ে আছিস। আমি উঠে চলে যাই ইপিআর ক্যাম্পে, আর সেখানে তো আমরা অর্গানাইজ করাই ছিল আগের থেকে কিছুটা। প্রথমে গিয়েই আমরা ইপিআর ক্যাম্পের দুপাশ দিয়ে আমরা গাছ কেটে ব্যারিকেড দেই, যাতে হঠাৎ করে পাকিস্তান আর্মি এদিকে ঢুকে ইপিআরদেরকে নিরস্ত্র করতে না পারে। আর তারপরে যখন নাকি ওগুলো করে ফিরে আসি, তখন একজন আমাকে বলে যে আমরা তখন বাজারের কাছে জটলা করেছি, পাশে একটা বাজার, সেখানে বলছে যে ইপিআর ক্যাম্পের ভেতরে বাংলাদেশের পতাকা ওড়াতে হবে। তা আমি সেই সঙ্গে সঙ্গে দোকান থেকে একটা পতাকা নামালাম। তখন তো দোকানে দোকানে পতাকাটা উড়তো, ওই ছবি সম্বলিত, মানচিত্র সম্বলিত বাংলাদেশের পতাকা, তখন তো ওটাই ছিল আমাদের পতাকা। সেটা নিয়ে একটা নামালাম, নামিয়ে সেই বাসটা হাতে নিয়ে আমি হাঁটছি, আমার সঙ্গে 20-25 জন যুবক তারা হাঁটছে। আমি প্রায় 150 গজ এগিয়ে গেছি, ওদের যে গেইটে যখন পৌঁছলাম তখন পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, এবং কাউকে দেখাও যাচ্ছে না, শুধুমাত্র একটা কিশোর হাফ প্যান্ট পরা, সে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, আর কেউ নেই। আমি অবাক হয়ে গেলাম, তাকিয়ে দেখি যে কেউ নেই। তখন আমার মধ্যে তো রোখ চেপে গেছে। আমি যে প্রহরী ছিল গেটে, তাকে বললাম গেট খোলো। সে বললাম আমি খুলতে পারবো না, পারমিশন লাগবে, যাও পারমিশন নিয়ে আসো। সে গেল, গিয়ে পারমিশন আনলো। আর ইপিআরের যে ক্যাপ্টেন ছিল কমর আব্বাস, যে নাকি ওটার উইং কমান্ডার ছিল, সে আমাকে চিনতো আগে, কারণ ওখানে একটা গোলমাল হয়ে গিয়েছিল কয়দিন আগে। সেটা হচ্ছে যে বাঙালি যারা বাজারে বসে তারা কেউ অবাঙালিদের কাছে কোনো বাজার দিচ্ছে না, তরকারি বিক্রি করছে না, তরকারি কোনো খাদ্যদ্রব্য তারা বিক্রি করছে না, ফলে তারা অনাহারে থাকছে। তখন যে এই অভিযোগটা যখন নেতাদেরকে করা হলো, এমপি যারা ছিলেন তাদেরকে করা হলো, তারা তখন এসে আমাদেরকে ডেকে নিয়ে ক্যাম্পে নিয়ে একটা মিটমাট করিয়ে দিল, যেহেতু আলোচনা হচ্ছে কাজে এখন যেন আমরা কোনো গোলমাল না করি। তো কিন্তু মিটমাট তো হলো না 25শে মার্চ রাতের পরে যে ঘটনাটা। তো যাই সেখান থেকে পারমিশনটা আসলো। আসার পর যখন ঢুকছি তখন দূর থেকে ইপিআর প্রহরী যে সে বলছে যে একজনের পারমিশন আছে। আমি বললাম না, আমরা দুজনেই যাব, বলে দুজনে ঢুকে পড়লাম ভেতরে। তখন পতাকা নিয়ে যাচ্ছি, দূর থেকে বলছে যে পতাকা রেখে আসো, পতাকা রেখে আসো। আমি বলছি না, পতাকা নিয়েই যাবো। আমিও চিৎকার করে বলছি। আর অবস্থা তো বোঝাই যায়, খবর চলে গেছে, পুরো ক্যাম্পের ভিতর বিভিন্ন জায়গায় অস্ত্রসজ্জিত সৈন্যদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। সবারই চোখ এদিকে যে এক কিশোরকে সাথে নিয়ে এক তরুণ পতাকা নিয়ে ঢুকছে। তা আমি সোজা গিয়ে যেখানে পতাকা স্ট্যান্ড ছিল সেখানে গিয়ে পাশে প্রহরী ছিল, তাকে বললাম যে তুমি এই পতাকা ওটা নামাও, এটা তোলো, পাকিস্তানি পতাকা নামাও, পতাকা নামাও, বাংলাদেশের পতাকা তোলো। তাকে বললাম ওই পতাকা নামাও, এটা তোলো। তো সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলে। আমি তাকে ধমক দিলাম, আমার সময় পেছন থেকে আমাকে ডাকছে মিস্টার হামিদ, মিস্টার হামিদ প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন। ওই সে ক্যাপ্টেন কমর আব্বাস ডাকছে। আর সেখানে একজন বাঙালি মেজর ছিলেন, মেজর নুরুল ইসলাম শিশু, এবং একজন লেফটেন্যান্ট ছিলেন মান্নান, লেফটেন্যান্ট মান্নান। তারাও আমাকে ডাকছেন যে আপনি ভেতরে আসেন, আমরা কথা বলি। তারপরে বললাম যে আগে ওই পতাকা নামান, এটা তোলেন, তারপর কথা বলবো। যে না ঠিক আছে, আমরা কথা বলি, তারপর এগুলো সিদ্ধান্ত নেওয়া যাবে। তখন আমি পতাকাটা ওই ছেলেটার হাতে দিলাম, কিশোরের হাতে দিয়ে বললাম যে এই পতাকাটার নাম আপনার মনে? হ্যাঁ, ওর নাম মজনু। মজনু পরে জেনেছি, অনেক পরে জেনেছি ওর নাম মজনু। আচ্ছা আচ্ছা। ও আমাদের গ্রামেরই ছেলে, আমার গ্রামেরই। ওর বাবা রাজনীতি করতো এবং তিনি ছিলেন তখন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, তার বাবা। আচ্ছা। তো সেই মজনুর হাতে পতাকাটা দিয়ে আমি ভেতরে ঢুকলাম, আর বললাম যে পতাকা কাউকে দিবি না। অফিসারদেরকে বললাম এই পতাকা যেন কেউ না ধরে। বলছে না, কেউ ধরবে না। ভেতরে গেলাম, ভেতরে গিয়ে তো বসলাম, আমার উল্টো দিকে বসলো ক্যাপ্টেন, পাঞ্জাবি ক্যাপ্টেন সে, আর ডান দিকে বসলেন মেজর নুরুল ইসলাম শিশু এবং মান্নান, লেফটেন্যান্ট মান্নান। তো তাদের একটাই কথা, আমি যেন পতাকা না উড়াই, আমি যেন নিয়ে যাই পতাকাটা, ওটা যেন না নামানোর কথা বলি। আমি বললাম যে না, সেটা হয় না। তো এক সময় ক্যাপ্টেন একটু উত্তেজিত হয়ে বললো যে আমরা কিভাবে পাকিস্তানের পতাকা নামাতে পারি এইভাবে, ইংরেজিতে কথা হচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে পাকিস্তান ডাজ নট এক্সিস্ট এনিমোর। কিন্তু আমি আপনার সাহসটা ভাবছি, আসলে এগুলো কিভাবে সম্ভব ছিল? এগুলো সময় মানুষকে, যে কোনো সময় তো আপনি এই যে এখানে আপনি বসে কথা বলছেন, এটা তো সম্ভব ছিল না, বা এত কাজ যে কোনো সময় আপনি ওখানে মেরে ফেলতে পারতেন। ওখানে ঘরের মধ্যে 3 জন সশস্ত্র লোক দাঁড়িয়ে ছিল অস্ত্র নিয়ে, এবং ক্যাপ্টেন কমর আব্বাসের পিস্তলটা ছিল তার পাশে আরেকজন লেফটেন্যান্ট ছিল, তার এই স্টেইন গানটাও তার পাশে, তার হাতের কাছে ছিল। মানে আমি সশস্ত্রভাবে ঘেরাও ছিলাম সেখানের মধ্যে। আমি যখন এই কথাটা বললাম যে পাকিস্তান ডাজ নট এক্সিস্ট এনিমোর, তখন মনে হলো যে ঘরের মধ্যে একটা ভূমিকম্প হয়ে গেছে, সবাই নড়ে চড়ে কি বললো এটা, কারো কারো অস্ত্র শব্দ শোনা গেল যে কেন অর্ডার দেয় না এখনো গুলি করার।
যাই হোক, তো এখন নুরুল ইসলাম শিশু যখন আমাকে অনুরোধ করছে যে আমি যেন পতাকা ওড়াতে জোরাজুরি না করি, তখন আমি একটা কৌশল নিলাম। আমি বললাম যে ঠিক আছে, আমি আমাদের বাংলাদেশের পতাকাটা ফেরত নিয়ে যেতে পারি একটা শর্তে। তো জিজ্ঞেস করলেন কি শর্ত? যে পাকিস্তানের পতাকা নামাতে হবে, এই শর্তে আমি এটা নিয়ে ফেরত যাব। তখন হঠাৎ ঘরের মধ্যে নীরবতা। এই সময় লোকটা বলে উঠেছিল যে পাকিস্তানের পতাকা আমরা কিভাবে নামাবো? তখন আমি বললাম পাকিস্তান ডাজ নট এক্সিস্ট এনিমোর। তারপরে আবার অবস্থা একটু শান্ত হওয়ার পরে আবার যখন রোধ করছে, আমি বললাম ঠিক আছে, পাকিস্তানের পতাকা যদি নামানো হয় তাহলে আমি এটা ফেরত নিতে পারি। তখন একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করছেন এপিআর এর পতাকা? এপিআরেরও তো একটা পতাকা। জি, আমি বললাম যে ওটা থাকতে পারে, মানে এপিআর এর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, ওটা থাকতে পারে। তো তারপরে ওরা চাটা খাওয়ার কথা বলেছে, খেয়েছি কিনা মনে নেই, কিন্তু যখন ওখান থেকে বেরিয়ে আসলাম তখন কিন্তু পাকিস্তানের পতাকা নামানো হয়ে গেছে। তখন আমি বাংলাদেশের পতাকা নিয়ে ফেরত আসলাম, কিন্তু ঠিক এর 48 ঘন্টা পরে ওইখানে আমরা বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আপনারা যুদ্ধ করলেন, দেশ স্বাধীন করলেন, বাংলাদেশে ফিরে এলেন, স্বাধীন বাংলাদেশে 16ই ডিসেম্বর, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি হলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অপরাজেয় বাংলা, যেটা বাংলাদেশের অনেকগুলো স্বাধীনতার স্থাপনা আছে, প্রতীক আছে, সাভারে জাতীয় স্মৃতিসৌধ আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে যে অপরাজেয় বাংলাটা, যেটা একটা মাইল ফলক, এবং মানে অপরাজেয় বাংলা বললেই মানুষের মধ্যে এক ধরনের শক্তি, একটা সাহস, এক ধরনের আনন্দ, উৎসব, এগুলো জাগরিত হয়। এটার স্থপতি হচ্ছেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ, এটা সবাই জানে, কিন্তু পিছনের যে মানুষটা, সেটা আমার যতদূর ধারণা আমি জানি, সেটা হচ্ছেন আপনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। এই যে পেছনের ঘটনাটা যে কিভাবে এটা হয়েছিল, এটা একটু জানতে চাই আপনার কাছে। মুক্তিযুদ্ধের পরে তো ভাই এটা একটু জানবো, একটা ছোট্ট বিরতি থেকে আসি, তারপরেই। সুধী দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, এবং শিল্পবাড়িতে আছেন আমাদের সঙ্গে মহামিদ, এবং আমরা তার কাছ থেকে জানবো অপরাজয় বাংলার নেপথ্যের ঘটনাবলী। থাকুন আমাদের সঙ্গে, থাকুন মহামিদের সঙ্গে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। সুধী দর্শক, আমাদের সঙ্গে শিল্পবাড়িতে মহামিদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। হামিদ ভাই, যেটা জানতে চেয়েছিলাম, অপরাজয় বাংলার নেপথ্যে যে ঘটনাবলী, সেটা একটু বলেন। আমি তখন ডাকসুর কালচারাল সেক্রেটারি। জি, নাটক করছি 1972 সাল নাটক করছি এবং বিভিন্ন অনুষ্ঠান করছি, উদ্দীপনামূলক গান অনুষ্ঠানও করছি। কিন্তু নতুন রচনা যেগুলো হচ্ছে, বিশেষ করে নাটক এবং কবিতা যেগুলো দেখছি, তাতে দেখলাম যে মুক্তিযুদ্ধের বিজয়ের গৌরবটা না এসে কেবল হতাশার সুর বাজছে। জি, এই জিনিসটা আমাকে খুব আহত করলো যে এই হতাশা কেন? মুক্তিযুদ্ধের এত বড় একটা বিপুল সম্ভাবনা, এত বড় একটা বিজয়, সেখানে হতাশা কেন? তো এই হতাশা কেন ভাবতে ভাবতে মনে হলো হঠাৎ যে আচ্ছা, যদি ভাস্কর্য তৈরি করি তাহলে তো সেখানে কোনো হতাশার স্থান হবে না, সেখানে কোনো হতাশা কেউ ঢোকাতে পারবে না। বিজয় এবং সব মিলিয়ে যে ভাস্কর্যের মধ্যে যে উদ্দীপনাটা তৈরি হবে, তো যেই ভাবার এটা আমি যখন প্রকাশ করলাম, তখন রফিক নওশাদ নামে একজন কবি আছেন, জি, তিনি তখন ইউনিভার্সিটিতে বাংলায় পড়েন, আমাকে এসে বলল, পত্রিকা করতেন, হ্যাঁ, তিনি এসে আমাকে বললেন যে এরকম আব্দুল লতিফ নামে একজন শিল্পী, তিনি এই একটা ভাস্কর্য তৈরি করেছেন, সেটা দিতে রাজি আছেন যদি আমরা নেই। আমি ছবি দেখতে চাইলাম, ছবি দেখানোর পরে বললাম ঠিক আছে, নেব। দিন টাইম ঠিক হয়ে গেল, কবে উদ্বোধন হবে, ভিসি উদ্বোধন করবেন, সব ঠিক হয়ে গেল। কিন্তু ছবি যখন নিয়ে আসা হলো ভাস্কর্যটা, তখন দেখি যেটা খুব ছোট এবং মানায় না আর্টস ফ্যাকাল্টির সামনে, এবং পছন্দ হলো না। বলে কি করি, এটা বন্ধ করে দিতে হবে। কিন্তু বন্ধ করতে ডাকসুর নেতারা রাজি হলো না, যেহেতু প্রোগ্রাম দেওয়া হয়ে গেছে। তা আমি ঘোষণা করলাম যে এখানে আমরা নতুন ভাস্কর্য বসাবো। ওটা কিন্তু যেখানে এখন অপরাজয় বাংলা আছে ওখানেই বসানো হয়েছিল সেই ভাস্কর্যটা, আব্দুল লতিফের ভাস্কর্যটা। তো সেখানে আমরা আবার নতুন করে ভাস্কর্য বসাবো ঠিক করলাম। তো এখন মডেল কাকে দিয়ে করাই, কে শিল্পী কে হবে, ভাস্কর কে হবে, অনেক খোঁজাখুঁজি করি। আমি মুস্তফা মনোয়ারকে বলেছি, নিতুন কুণ্ডুকে বলেছি, আমি রেমদাদ হোসেনকে বলেছি, তারপর আনোয়ার হোসেন যে টিভি শিল্পী, অনেকের কাছে গেছি আমি, কিন্তু কেউ ওর দায়িত্বটা নিতে কেউ আগ্রহী হননি। তখন এই চারুকলা কলেজ ছিল, তখন মহাবিদ্যালয় ছিল, চারু ও কারুকলা মহাবিদ্যালয়, ইসলাম ছিলেন সেখানকার প্রিন্সিপাল। তিনি আবার আমার পারিবারিক সূত্রে পরিচিত ছিলেন, তার কাছে গিয়ে ধরলাম যে আমি ভাস্কর চাই, ভাস্কর খুঁজে দেন। তো অনেক খোঁজ খবর করার পরে তারপর পেলাম দুজনের নাম, একজন সৈয়দ আব্দুল্লাহ খালিদ আর একজন আনোয়ার জাহান, দুজনের নাম পেলাম। তো দুজনকে খবর দিলাম যে তারা আসুক।
একই সময়ে একই জায়গায় স্থান দিলাম, সেটা চারুকলা ইনস্টিটিউটে। এখন প্রথম চলে আসলেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ, তার সঙ্গে বসে কথাবার্তা বললাম, আধা ঘন্টা কথা বলে ফাইনাল করে ফেললাম যে আমরা কি করব। জি। তো আমি এদের কাজও দেখেছিলাম, আমি দুজনের কাজ কিন্তু আগে আমি দেখেছিলাম ওদের অজান্তে, আমার পছন্দই হয়েছিল। তো তখন ঠিক করলাম যে 3টা ফিগার থাকবে, ছাত্র এবং কৃষক এবং নারী সেবার জন্য। 3টা নিয়ে একটা কম্পোজিশন তৈরি হবে, এইভাবে আমরা করি, মডেলটা তৈরি করতে হবে। এগুলো সব ঠিকঠাক হলো। মডেলের জন্য যে মাটি লাগবে সে টাকা আমি জোগাড় করে দেবো বললাম, কোথায় করা হবে জায়গা খোঁজা হচ্ছে। এগুলো শেষ হয়ে যাওয়ার পরে আনোয়ার জাহান আসলেন। জি। তখন বললাম যে সরি, আপনি আধা ঘন্টা লেট করে ফেলেছেন, ট্রেন তো অনেক দূর চলে গেছে। হ্যাঁ। তো তার মধ্যে কিন্তু তার জীবনের শেষ দিক পর্যন্ত এই দুঃখটা ছিল যে তার সঙ্গে এই আমার দেখা হতে দেরি হয়েছিল। যাই হোক, আব্দুল্লাহ খালিদ তখন মডেলটার কাজটা শুরু করলেন, আমি কিছু টাকা জোগাড় করে দিলাম তাকে। ইউটিসি থেকে রাইফেল, তারপর হ্যাভারসেক এগুলো দিলাম, হ্যান্ড গ্রেনেড জোগাড় করা হলো বাইরের থেকে। তো এগুলো দিয়ে আমরা সেখানে 3 জনের ফিগার নিয়ে আস্তে আস্তে তৈরি করা হলো এটা। মডেল কে কে হয়েছিল? মডেল হয়েছিল তখন বদরুল আলম বেনু, সৈয়দ ফজলে হামিদ, হাসিনা আহমেদ, 3 জন। তো এরা এখন কোথায় আছে? বদরুল আলম বেনু থাকেন বোধহয় রংপুরে, আর ফজলে হামিদ কোথায় থাকে আমি এখন জানি না। আর হাসিনা আহমেদ আমেরিকায় ছিলেন, তিনি চলে গিয়েছিলেন আমেরিকায়, এখন কোথায় জানি না। এদের একটু পরিচয় থাকা উচিত ছিল ভাস্কর্যর নিচে। এখানে পরে অবশ্য যখন নাকি 75 সাল পর্যন্ত আমরা তো নির্মাণের কাজটা শুরু করলাম, তো 75 সাল পর্যন্ত একটা কাঠামো দাঁড়িয়ে গিয়েছিল এবং 14ই আগস্টে আমরা সব পরিষ্কার করলাম, যে সেখান থেকে বাসটা সরিয়ে নিলাম, যে 15ই আগস্ট বঙ্গবন্ধু আসবেন এবং এটা দেখবেন, নির্মাণাধীন অবস্থায় তিনি দেখবেন, তা আমরাও সেখানে থাকবো। কিন্তু 15ই আগস্ট যেই ঘটনাটা ঘটলো, যেই হৃদয় বেদনার ঘটনা, তারপর তো আমাদের কাজও বন্ধ হয়ে গেল এবং এই কাজটা শুরু করতে হয়েছে আমাদের প্রায় 3.5 বছর পরে। আবার 75-এর 15ই আগস্টের পরে আবার 3.5 বছর পরে আমরা শুরু করতে পেরেছি এই কাজটা। এবং মাঝখানে এটা ভাঙার চেষ্টা করা হয়েছিল, ওই জামাত শিবিরের লোকজন ভাঙতে চেষ্টা করেছিল, সেটা নিয়ে এটা প্রতিরোধ করে তুলতে হয়েছিল, এটাকে ভাঙার জন্য আন্দোলন করা হয়েছিল। তখন এখন যেটা 0 পয়েন্ট জেপিওর সামনে, জি, সেইখানে একটা ভাস্কর্য বসানো হয়েছিল সৈয়দ আনোয়ার জাহানের তৈরি করা, যে বর্ষা নিক্ষেপকারী একজন, তার একজন অ্যাথলেটের একটা ভাস্কর্য তৈরি করা হয়েছিল। তো সেইখানে তা আপত্তি করলো যে এটা মসজিদের কাছে কেন হবে। তারপর একদিন রাত্রেবেলা ওটা গোড়া কেটে নিয়ে যায় সরকার। এরপরে তাদের উৎসাহ বেড়ে যায় যে অপরাজয় বাংলা ভাঙতে হবে, তারা এটার পিছনে লাগে। কিন্তু এটা যখন ভাঙতে আসে তখন প্রথম তো মারামারি হয়, তারপর তারা পালিয়ে যায়, তারপর আবার আক্রমণ করে, আবার সংঘর্ষ হয়, এরপরে প্রচারণা চলতে থাকে পক্ষে বিপক্ষে। এবং একসময় তারা ওই বাইতুল মোকাররম মসজিদের মধ্যে তারা জুম্মার নামাজ পড়ে তারা দল ধরে ইউনিভার্সিটিতে আসবে, আক্রমণ করবে, এটা ভাঙবে। আমরাও আমাদের মতো করে তৈরি হয়ে গিয়েছি যে ইউনিভার্সিটি ঢুকতে দেবো না, দরকার মারামারি। কত সালের দিকে? এটা ছিল 76-77 সালে। 77 সালে এটা। দেশে তো মার্শাল্লাহ তখন মার্শাল্লাহ, হ্যাঁ। এর মধ্যেও তারা মিছিল করছে, অর্থাৎ তারা মদত পাচ্ছে। হ্যাঁ, এবং তার তখন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন ফজলুল আলীম চৌধুরী। আর তখন গভর্নমেন্টকে চাপ দিয়ে বাইতুল মোকাররম পুলিশ দিয়ে ঘেরাও করার ব্যবস্থা করেছিল, ওদেরকে দল ভরে ঢুকতে দেয়নি। তারা 5 জনের একটা প্রতিনিধি দল গিয়ে প্রেসিডেন্টের কাছে গিয়ে তারা দিয়ে আসে, মানে এর বিরুদ্ধে স্মারকলিপি, যেটা ভাঙতে হবে, এই স্মারকলিপি দিয়ে আসে তারা এখানে। তো তারপরে যাই হোক, আমরা তো লেগেই থাকি যেটা আমরা তৈরি করতেই হবে। শেষে অনেক চেষ্টার পরে এর জন্য ছাত্র সংগঠনগুলোকে আমরা উদ্বুদ্ধ করি, তোমরা দাবি করো, সিনেটের দাবি ওঠে, সিন্ডিকেটে আলোচনা হয়, শিক্ষক সমিতি তারাও বলে যে এটা তৈরি করা উচিত। তারপরে 1979 সালের জানুয়ারি মাসে আমরা আবার কাজটা শুরু করতে পারি। তো এই সময় আবার ওই যে সৈয়দ আব্দুল্লাহ খালিদকে ছুটি করিয়ে নিয়ে আসা হয়, তখন তিনি চিটাগাং ইউনিভার্সিটিতে জয়েন করেছেন। বদরুল আলম বেনুকে নিয়োগ করা হয়, আমাকেও তখন এখানে পূর্ণকালীন নিয়োগ করা হয়। আমাদের সবাইকে তখন 1500 টাকা করে মানে হাত খরচ দেওয়া হতো মাসে। এটা কি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটা ফান্ড ছিল, ফান্ড তৈরি করা হয়েছিল সেখান থেকে, এবং আমরা 3 জনই ওখানে কাজ করতাম তখন ফুল টাইম। আর ওই সময় যে মডেলটা ভেঙে গিয়েছিল, তো মডেল ভেঙে যাওয়ার কারণে 2 জন এখানে ছিলেন, বদরুল আলম বেনু এবং ফজলে হামিদ,
তারা এসে মডেল দিয়েছে স্থানে, কিন্তু ছিলেন না, হাসিনা আহমেদ, তিনি আমেরিকা চলে গিয়েছিলেন। তখন সেইখানে আমার বিয়ের পরে ওই মার্চে আমার বিয়ে হয় আর কি, সেই বছরই। তো ফাল্গুনী এখানে অল্প সময়ের জন্য মডেল দিয়েছিল। অপরাজেয় বাংলা এই নাম দুটো, এই শব্দ দুটোর পেছনে সম্ভবত বিশিষ্ট সাংবাদিক সালেহ চৌধুরীর একটা অবদান আছে। সালেহ চৌধুরী একটা আর্টিকেল লিখেছিলেন দৈনিক বাংলায়, সেখানে তিনি নাম দিয়েছিলেন অপরাজেয় বাংলা বলে, ভাস্কর্য নির্মাণের পুরো প্রক্রিয়াটা সম্পর্কে বলেছিলেন। সেই থেকেই আমরা নামটা গ্রহণ করি অপরাজেয় বাংলা। হামিদ ভাই, একটা মানুষের যে বিস্তার থাকে, নানা রকমের যে যাত্রা থাকে, আপনার জীবনে বিচিত্র রকমের যাত্রা। আপনি লম্বা, দেখতে সুন্দর, রাজপুত্রের মতো। আপনার তো নায়ক হওয়ার কথা ছিল, আপনার 3টা ছবিতে নায়ক হয়েছিলেন, নায়কের উপরে চুক্তি করেছিলেন। কবরীর বিপরীতে আপনি অভিনয় করার কথা ছিল। এটা স্বাধীনতার আগের কথা। তখন লোকমান হোসেন ফকির একটা ছবি করবেন অগ্নিকন্যা নামে, সেটাতে আমাকে নিলেন তিনি, আর কবরীকে নিলেন। জি, এটার গানও রেকর্ড হয়ে গিয়েছিল, ছবির মহরত হয়েছিল গানের মধ্য দিয়ে। আচ্ছা। কিন্তু তারপরে মুক্তিযুদ্ধের পরে তো আর হলো না। আরো 2টি ছবিতে আমার কলঙ্কিত নায়ক আর জয় বাংলা। জয় বাংলা, তো জয় বাংলার পরে আমি অভিনয় করলাম না, সেখানে আমিনুল হক বাদশা সেই চরিত্রটা করলেন অভিনয়। আর স্বাধীনতার পরে এসে আসলে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চিন্তাধারা অনেক বদলে গিয়েছিল। তখন আর ছবিতে নামার চিন্তাটা না করে ছাত্রদের মধ্যে কাজ করা, আর বিশেষ করে ডাকসুতে নির্বাচিত হয়ে যাওয়াটাতে আমার একটা দায়িত্ব বর্তালো যে এই দেশের সংস্কৃতি ক্ষেত্রে এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির ক্ষেত্রে আমার একটা কর্তব্য এসে পড়লো, আমার উপরে দায়িত্ব পড়লো। সেই কারণেও আমি, এরপরেও আমার সিনেমার অফার এসেছিল আরো। চাষী নজরুল ইসলামও তিনি আমাকে মানে চেয়েছিলেন তার একটা ছবিতে, সংগ্রাম ছবির জন্য। তারপরে ওরা 11 জন ছবিতে যে খসরু চেয়েছিলেন যে আমি অভিনয় করি, কিন্তু সেটা আর হয়নি আমার করা। ফাল্গুনী হামিদ, আজকে তার নাম ছিল পদ্ম। তার সঙ্গে আপনার 1978 সালে দেখা হয়েছিল। এই প্রথম দেখাটা কোথায় হয়েছিল এবং কিভাবে তার সঙ্গে আপনার যুক্তটা? এটা হয়েছিল সমকাল পত্রিকা অফিসে। সিকান্দার আবু জাফরের সাহিত্য পত্রিকা সমকাল, চমৎকার এক পত্রিকা। তখন সিকান্দার আবু জাফর তো মারা গেছেন, জি, তার পত্রিকাটাও মৃত। সেই পত্রিকাটাকে আবার পুনরায় জাগরিত করা যায় কিনা, সেই জন্য পুনঃপ্রকাশের জন্য একটা কিছু বিদগ্ধ মানুষ একসাথে হলেন। তখন কমরেড অজয় রায় একবার আমাকে বললেন যে হামিদ, এই পত্রিকাটা আমরা আবার শুরু করছি, প্রকাশ করার উদ্যোগ নিচ্ছি, তুমি একটু আসো, আমাদেরকে সাহায্য করবে। তা আমি সেখানে গেলাম। সেখানে গিয়ে আমি অনেককে কিন্তু যুক্ত করলাম এই পত্রিকার সঙ্গে। তারা 2000 টাকা করে দিয়ে তারা শেয়ার কিনলেন। প্রফেসর মতিন চৌধুরী, অধ্যাপক কবির চৌধুরী, প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, তারপর কামরুল হাসান, তারপর প্রফেসর AFM সালাউদ্দিন সাহেব, ইতিহাসবিদ, এই সমস্ত লোকদেরকে কিন্তু আমি এনেছিলাম। তারা 2000 টাকা করে দিয়ে এটার শেয়ার হোল্ডার হয়েছিলেন। তো তখন আমি ওখানে যাতায়াত করতাম এবং হেল্পও করতাম। আমি তাদের বোর্ড অফ ডাইরেক্টরের মেম্বার হয়েছিলাম। তো সেইখানে ফাল্গুনী এসে চাকরি নিয়েছিল, প্রথম অ্যাকাউন্টস, পরে সাংবাদিকতায় সাহায্য করার জন্য। ওইখানে ওর সঙ্গে প্রথম পরিচয় হয়। সেই পরিচয় থেকে আস্তে আস্তে পরিচয়টা গাঢ় হয় এবং আমরা পছন্দ করি দুজনকে। তারপর সিদ্ধান্ত নেই যে আমরা বিয়ে করব। সেই বিয়েটা ছিল বেলি ফুল দিয়ে। আসলে আমরা যখন সিদ্ধান্ত নিলাম বিয়ে করব, তো তখন 2টো ফুলের মালা কিনলাম। তখন হাইকোর্টে শুধু ফুলের মালা পাওয়া যেত, কিন্তু আমার এক বন্ধুর মোটর সাইকেলে করে ওকে নিয়ে, শাবনাজের বাবা, হ্যাঁ আমাদের নায়িকা শাবনাজের বাবা, ওর নাম ছিল সম হুমায়ুন, তার মোটর সাইকেল নিয়ে আমরা চলে গেলাম সাভারের স্মৃতিসৌধ। আচ্ছা, সেইখানে বঙ্গবন্ধু যেখানে স্মৃতি ফলকটা বসিয়েছিলেন, প্রথম যে জায়গাটা ছিল, সেইখানে গিয়ে আমরা দুজন মালা বদল করলাম। আচ্ছা, এবং এটার কারণটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছিল আমাদের দেশের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে আমাদের সাভার স্মৃতিসৌধ। নিশ্চয়ই। সুতরাং সেখানে গিয়ে আমরা মালা বদল করলাম, আমরা দুজনকে গ্রহণ করলাম। এটা ছিল আমাদের নিজেদের বিয়ে। বিয়ের পর যেটা হয় বউ ভাত, আপনাদের হয়েছিল? আমাদের একটা হয়েছিল, মানে তারপরে পারিবারিকভাবে একটা আয়োজন হয়েছিল, এক ধরনের বিয়ের আয়োজন করা হয়েছিল পারিবারিকভাবে। তারপরে বউ ভাত হয়। তো এখন আমি তো আর বাবার কাছ থেকে টাকা নেব না, আচ্ছা, আর আবার টাকা দেওয়ার মতো অত ক্ষমতাও নেই। তো নাট্যচক্রের ওরা সবাই ঠিক করলো ওরা আয়োজন করবে, সেটার নাম হলো বউচা, বউ ভাত না বউচা। আচ্ছা, সেটা আয়োজনটা হলো টিএসসিতে। জামান স্যার তখন ডাইরেক্টর। তো তার কাছে যখন গেল তখন বললো যে টিএসসিতে তো কোনো বিয়ে অনুষ্ঠান হয় না, কখনো হয়নি, তবে হামিদেরটা হবে। আচ্ছা, তিনি বললেন এবং তিনি ঠিকই অনুমতি দিলেন। আয়োজনটা করা হলো এই যেখানে ক্যাফেটেরিয়া যেটা ছিল, ক্যাফেটেরিয়ার পেছন দিকটা অংশটা নিয়ে আর একটা ছোট্ট একটা লনের মতো আছে, ওই জায়গাটা মিলে আসলো। সেখানে আমার মনে আছে যে 4 জন ভাইস চ্যান্সেলর এসেছিলেন, প্রফেসর কবি চৌধুরী এসেছিলেন। তো মজা হয়েছিল
যে সবাই তো খুব সেজেগুজে এসেছে, এখন সাজার মতো অলংকারও ফাল্গুনির নেই, আমি অলংকার দিইও নি কিছু, সামান্য একটা আংটি আর কানের দুল বোধহয় দিয়েছিলাম, আমার মা বোধহয় একটা চিকন চেইন দিয়েছিল, এই। তা আর সবাই তো অনেক সেজেগুজে এসেছে। এখন প্রফেসর মতিন চৌধুরী স্যার এসে তাকিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করছেন কনে কোনটা, কনে কোনটা, তখন দেখিয়ে দিল যে ওইটা। ও আচ্ছা, তুমি তো দেখি সবচেয়ে সাধারণ সাজে আছো। আচ্ছা, তার হাতে একটা খাম দিয়ে দিলেন, খামের ভিতরে 100 টাকার নোট ছিল একটা, উপরে স্যারের সুন্দর হাতের লেখা ছিল, লিখছেন আব্দুল মতিন চৌধুরী। হামিদ ও তার স্ত্রীকে আব্দুল মতিন চৌধুরী লিখে এইভাবে তিনি খামটা দিয়েছিলেন। খামটা অনেকদিন রেখে দিয়েছিলাম আমি। আচ্ছা। তো সেখানে বউ চাই ছিল, সেখানে নাট্যচক্র আয়োজন করেছিল, সেটা সাধারণ চা নাস্তাই ছিল। আমি আপনার জীবনের তো বহুমাত্রিকতা আছে, নানা রকমের কাজ করেছেন, এবং তার মধ্যে প্রচন্ড এবং শ্রেষ্ঠ অনুষঙ্গ হচ্ছে নাটক। আমি যতদূর জানি যে কল্যাণ মিত্রের একটা নাটক সূর্যমহল, এটা দিয়ে আপনার নাটক শুরু হয়েছিল। এটা ছিল 1970 সালে। আমি তো এটা জানবো, ছোট্ট একটা বিরতি থেকে আসি, তারপরে সুধী দর্শক আপনারা দেখছেন শিল্পবাড়ি এবং আমাদের সঙ্গে আছেন মহামিদ। থাকুন আমাদের সঙ্গে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। সুধী দর্শক, আমাদের সঙ্গে মহামিদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। হামিদ ভাই, যেটা জানতে চেয়েছিলাম নাটক কল্যাণ মিত্র। 1970 সালে, তখন আমি জগন্নাথ কলেজে পড়ি, সেই বছর আমি পাশ করলাম। তো তখন কলেজের ছাত্র সংসদের থেকে একটা নাটকের আয়োজন করা হয়েছিল সূর্যমহল। তো প্রথম একটা বাছাই প্রক্রিয়া চলেছিল। তো সেই বাছাই প্রক্রিয়ার সময় আমি ছিলাম না, আমি ঢাকার বাইরে ছিলাম। যখন ফিরে আসলাম তখন শুনলাম যে আমার জন্য তারা মূল মানে যে ক্যারেক্টারটা রেখে দিয়েছে, আমি আসলে সেটা করবো। আমি যখন গেলাম তখন সেটা বিনা যুদ্ধে আমাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু তাতে হলে কি হবে, কিন্তু আমি তো আগে কখনো অভিনয় করিনি, সুতরাং মঞ্চে দাঁড়াতে গিয়ে আমার যে কি অবস্থা হয়েছিল সে আমি জানি। প্রথম তো সংলাপ যখন নাকি দেখে দেখে সংলাপ পড়া হচ্ছে বেশ ভালো পারছি, যখন নাকি দাঁড়িয়ে অভিনয় করতে বলছে রিহার্সাল করতে, তখনই আর পারছি না, ঘুরতেও পারছি না। তো কাজী বাটা ছিলেন পরিচালক, তিনি একবারে একসময় এসে পা ধরে ফেললেন, পা ধরে বললেন যে পা এইভাবে ঘোরাবেন না, একটু ঘোরান একটু ঘোরান একটু ঘোরান, এই করে 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 ঘোরান। অসাধারণ পরিচালক ছিলেন তিনি। তিনি আমার প্রথম নাট্যগুরু, কাজী বাটা। তারপরের নাটক হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে মহসিন হলে, সেটাও বার্ষিক নাটক ছিল, মহসিন হলের বার্ষিক নাটক। সেটা 1972 সালের মার্চ মাসের দিকে হয়েছিল। তারপর যখন নাকি মে মাসে নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে তো আমি সাংস্কৃতিক সম্পাদক হয়ে গেলাম। তখন আমার দায়িত্বই হয়ে গেল নাটক করা, সংস্কৃতি নিয়ে কাজ করা এখানে। তা আমি প্রথমেই ঠিক করলাম যে নাটকটাকেই প্রধান ক্ষেত্র আমি করব ডাকসুর সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে। তার কারণটা হচ্ছে যে নাটক নিয়ে আমরা কিছু কাজ করেছি, কিছু পড়াশোনা আগেও করেছি, দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শাখা ছিল নাটক শিল্পের মধ্যে। এবং এখানে নাটক করতে গেলে ওই পুলিশের কাছে থানায় গিয়ে স্ক্রিপ্ট দিয়ে জমা দিত, থানা ওরা কেটে কুটে যেগুলো বাদ দিত সেগুলো বাদ দিয়ে বাকিটুকু অভিনয় করতে হতো। তো সে এক এলাহি কাণ্ড ছিল। আবার নাটক যখন মঞ্চে নামানো হতো তখন সেইখানে একদল কনসার্ট আসতো, তারা গ্যাপে গ্যাপে অনেকক্ষণ ধরে বাজনা বাজাতো। তারপরে সেট নিয়ে একদল লোক আসতো, তারা মানে তৈরি করা সেট বসিয়ে বসিয়ে মঞ্চে এক একটা দৃশ্য তৈরি করতো। এক দৃশ্য শেষ হয়ে যাওয়ার পরে পর্দা পড়তো, পেছন থেকে দৃশ্য চেঞ্জ হতো, তারপরে এতক্ষণ কনসার্ট চলতো বা কিছু কৌতুক দৃশ্য অভিনয় হতো, তারপর পেছনে দৃশ্য বদলানোর পরে আবার পর্দা খুলতো। এইভাবে এক অঙ্ক থেকে আরেক অঙ্কে যেতে, এক দৃশ্য থেকে আরেক দৃশ্য যেতে বিশাল সময় লাগতো। নাটক শুরু হতো হয়তো রাত্রি 9টা বা 10টায়, শেষ হতো গিয়ে শেষ রাতে বা একেবারে সকালবেলা শেষ হতো। এত সময়, প্রায় 4-5 ঘন্টা ধরে একটা নাটক অভিনীত হতো। আচ্ছা, তা আমরা কিন্তু সেইখান থেকে বেরিয়ে আসলাম যে নাটকটাকে আমরা যেভাবে করব, যে পুলিশের হাত থেকে নাটক বের করে আনলাম। আমরা প্রথমে সিদ্ধান্ত নিলাম যে ডাকসু নাট্যচক্র গঠন করে সেখান থেকে যে ছাত্ররা নাটক লিখবে, ছাত্ররা পরিচালনা করবে, ছাত্ররা অভিনয় করবে, ছাত্রীরা অভিনয় করবে। এই জায়গায় আমরা একটা বাধ্যবাধকতা এনে দিলাম যে ছাত্রদের লেখা নাটকই হবে। মোটামুটি একটু বিপ্লব করে ফেললেন। এবং এই যে সিদ্ধান্তটা, এটাই কিন্তু বাংলাদেশের নাটককে ঘুরিয়ে দিয়েছে। আমি ভাই, আপনার সম্পর্কে আমাদের আর্টিস্ট সাইফুল ওর এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য বলুন আপনি। আমি স্যারের সম্পর্কে বলতে গেলে আমি মানে স্যারকে আমি 3-4 দিন ধরে স্টাডি করে যতটুকু বুঝতে পারলাম যে আসলে সে আমাদের তরুণদের নির্দেশক হতে পারে, যে এত আন্দোলন করে এত কিভাবে দেশকে পাকিস্তানের কাছ থেকে নিয়ে আসা
তারপরে এই যে শিল্প চর্চাকে ফিরিয়ে আনা, মানে অনেক প্রচুর অবদান। সবচেয়ে বেশি আমার কাছে ইয়া লাগে যে আপনি অপরাজয় বাংলার উদ্যোক্তা, মূল উদ্যোক্তা, এটা ভাবতেও আমার খুব ভালো লাগে যে ওই অপরাজয় বাংলার সামনে আমি অনেক দাঁড়িয়ে থেকেছি, অনেক ছবি তুলেছি, দেখেছি। হ্যাঁ, সেই প্রধান উদ্যোক্তা আপনি, আর আপনার সামনে আমি আপনার গল্প শুনতেছি। ছবি আমি জানি না স্যারকে আমি কতটুকু আঁকতে পারছি, কিন্তু স্যারকে দেখতে আমার ভালো লাগছে, আঁকার থেকে আমি তাকে বেশি দেখছি। তুলনামূলকভাবে আপনি কম নাটক ডিরেকশন দিয়েছেন, মাত্র 8টি নাটক ডিরেকশন দিয়েছেন। আসলে আমার কাজটা কিন্তু আমি বেছে নিয়েছিলাম সাংগঠনিক। আমি 8টা নাটক ডিরেকশন দিয়েছি, কিন্তু আমার দল নাট্যচক্র কিন্তু 54টা নাটক করেছে। আচ্ছা, এই গত 48 বছরে 54টা নাটক করেছে আমার দল। এই নাটকগুলো করানোর জন্য এবং এই নাটকগুলো 54টা নাটকে নির্দেশনা আছে, রচনা আছে, সাংগঠনিক কাজ আছে। তাছাড়া ঢাকা থিয়েটারের আমি কিন্তু ফাউন্ডিং কনভেনার ছিলাম। আমি 3জন কনভেনার ছিল, সেলিম আলদিন, বাচ্চু, নাসিরুদ্দিন বাচ্চু আর আমি 3জন কনভেনার ছিলাম। ওটাকেও আমরা গড়ে দিয়েছি, নামটাও ঢাকা থিয়েটার নামটাও আমার দেওয়া। এবং আমরা আমাদের নাট্যচক্রের প্রথম দল দিয়ে কিন্তু ঢাকা থিয়েটার গঠন হয়েছে। আমাদের দ্বিতীয় দল যারা তৈরি হয়েছিল তাদেরকে আমরা পাঠিয়েছি থিয়েটারে, থিয়েটারের মধ্যে তারা কাজ করেছে। তৃতীয় দল যারা তৈরি হচ্ছিল তখন আমরা গিয়ে নাট্যচক্রকে তখন আমরা বাইরে নিয়ে আসলাম ইউনিভার্সিটি থেকে, তখন নিয়মিত দল আমরা গড়ে তুললাম। এবং আমরা নাটকের কর্মী তৈরির জন্য আমরা নাট্য শিক্ষাঙ্গন গড়ে তুলেছি, নাটকের একটা স্কুল তৈরি করেছি। 77 সালে আমরা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিই, কিন্তু 73 সাল থেকে আমরা কাজ শুরু করেছি। তখন জগন্নাথ কলেজের ইংরেজি অধ্যাপক আব্দুল মতিন স্যার ছিলেন আমাদের প্রিন্সিপাল। 77 সাল থেকে নাট্য শিক্ষাঙ্গন গঠন করলাম, 1 বছর মেয়াদী কোর্স। সেখানে প্রফেসর কবির চৌধুরী তিনি হলেন চেয়ারম্যান, আমি হলাম পরিচালক। তা আমরা ওই নাট্য শিক্ষাঙ্গনের মধ্য দিয়ে 1 বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স করিয়ে কিন্তু বেশ বহু নাট্যকর্মী তৈরি করেছি, নাট্য নির্মাতা তৈরি করেছি, নির্দেশক তৈরি করেছি, অভিনেতা তৈরি করেছি, তারা কাজ করেছে পরে। হামিদ ভাই, আপনি বিটিভিতে ছিলেন, দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, বেসরকারি টেলিভিশনে ছিলেন, এফডিসিতে ছিলেন। আমি এফডিসিতে হয়তো আপনি কম সময় ছিলেন, কিন্তু একটা জাতির উত্থানের জন্য, একটা জাতির সংস্কৃতির বিকাশের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চলচ্চিত্র, সিনেমা। এবং বাংলাদেশ এমন একটি দুর্লভ রাষ্ট্র যার ধরুন যে জনসাধারণ প্রায় 99% একটি ভাষায় কথা বলে। এমন শক্তি, ভাষার যে শক্তি, ঐক্য, সেটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। কিন্তু সিনেমার যে শক্তিটা, এই ভাষার, একটা জাতির একটি ভাষার সিনেমার যে ঐক্যটা, সেটা কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি, বিশেষ করে গত কয়েক বছর ধরে। কেন সিনেমার এই দুর্দশাটা? আমাদের সিনেমার প্রথম সংকট ছিল, এটা ছিল বাণিজ্যিক ক্ষেত্র, বাণিজ্যিক সেক্টর, কমার্শিয়াল সেক্টর ছিল এটা। আমি যখন এফডিসিতে ম্যানেজিং ডিরেক্টর, তখন প্রস্তাব করে এটাকে শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রি সেক্টরে এটাকে নিয়ে আসা হয়। এই ইন্ডাস্ট্রি সেক্টর আনার পরে কিন্তু চলচ্চিত্রে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ ছিল। তারা ইন্ডাস্ট্রি হিসাবে এইটাকে বিকশিত করতে পারতেন, কিন্তু এইখানে চলচ্চিত্রের নেতৃত্ব যারা দিয়েছেন তারা এই ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারেননি বা এটাকে গুরুত্ব দেননি। আর আমাদের বড় সমস্যা হয়ে গেছে যে আগে সেলুলয়েডে অর্থাৎ ফিল্মের সেলুলয়েডের মধ্যে ছবিগুলো হতো, সেটা বদল হয়ে এখন হয়ে গেছে ডিজিটাল সিনেমা। ডিজিটাল সিনেমা তৈরি হচ্ছে, কিছু ফেসিলিটি এসে গেছে দেশে, কিন্তু দেখানোর জায়গাগুলো খুব সীমিত। কয়েকটা সিনেপ্লেক্স আছে, তারাই একমাত্র ডিসিপি ফর্মে দেখাতে পারে। আর অধিকাংশ সিনেমা হল, প্রায় 1200-র মতো সিনেমা হল হয়েছিল একসময়, সেটা কমতে কমতে এখন এসে 100, 150, 200-র মধ্যে এসে ঠেকেছে। এবং সেই সব সিনেমা হলগুলোতেও সাধারণ ভিডিও প্রজেকশন দিয়ে তারা সিনেমা দেখায়, যার মান ভালো থাকে না, সুতরাং দর্শকও সেদিকে খুব একটা আকৃষ্ট হচ্ছে না। এখন হচ্ছে কি, অনেকে ছবি তৈরি করছে খুব অল্প বাজেটে, তৈরি করতে গিয়ে তারা স্ক্রিপ্টও সেভাবে ভালো স্ক্রিপ্ট তারা বেছে নিতে পারছে না, ভালো শিল্পী নিতে পারছে না, সেট তৈরি করতে পারছে না। ওগুলা টেলিফিল্মের মতো করেই তারা ফিল্ম তৈরি করছে, সিনেমা তৈরি করছে। সেটা তো আসলে সিনেমা হবে না, সিনেমা হলে এগুলো দেখানো যাবে না। আপনি বলছিলেন যে নায়ক নায়িকা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে সত্যজিৎ রায় নিজেও বলছেন যে নায়ককে সিনেমাটা ঘাড়ে বহন করতে হয়, নায়ক নায়িকাকে। তাদের সেরকম অভিনয় ক্ষমতা, তাদের সেই উপস্থিতি, তাদের প্রেজেন্সটা যেন দর্শক আনন্দের সাথে গ্রহণ করতে পারে, তাদের উপস্থিতির যে জোরটা, এটা থাকতে হবে। কেবল ভালো অভিনয় করলেই হবে না, তাকে সিনেমা বহন করে নিয়ে যাওয়ার মতো মানে স্টার ভ্যালু থাকতে, ক্ষমতা থাকতে হবে। আমাদের এখানে যখন হয়েছে, এখন স্টারবিহীন হয়ে গেছে বাংলাদেশ।
এখানে সিনেমা যারা করছে শাকিব খান এবং আরো 2-1 নায়ক যারা আছে সেরকম, আর নায়িকাদের মধ্যে এখন কিন্তু কেউ আর সামনের সারিতে সেইভাবে স্পষ্টভাবে নেই যারা নাকি তারকা ভ্যালুকে নিচ্ছে। সুতরাং এইভাবে সিনেমা হবে না। সিনেমা হলে সিনেমার তারকাও থাকতে হবে, তারকা পরিচালক থাকতে হবে, সিনেমা দেখানোর ভালো জায়গা থাকতে হবে, দর্শককে আকৃষ্ট করার মতো তাদের ক্ষমতা থাকতে হবে, দর্শকের আস্থাও পেতে হবে যে এরা ভালো কাজ করে, জি, তাহলে দর্শক আসবে। দর্শক তো আজকাল ঘরে বসে বহুত ছবি দেখতে পারে, বড় বড় পর্দার লাগিয়ে দিয়েছে, অনেকে ঘরে বসে ছবি দেখছে। আপনার দীর্ঘদিনের নাটকের সহযাত্রী নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ আপনার সম্পর্কে একটা মূল্যায়ন করেছেন, একটা ভাষ্য দিয়েছেন, সেটা একটু দেখে আসে। মোহামিদ 1971 সনে মুক্তিযুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ডাকসুর কালচারাল সেক্রেটারি হন এবং প্রতিষ্ঠা করেন নাট্যচক্র 1972 সনের 10ই আগস্ট। সে নিরলসভাবে কাজ করে গেছেন থিয়েটারকে বাংলাদেশে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। তিনি আমাদের নাট্যচক্রে আমাদেরকে বসে বসে মানে স্টাডি সার্কেল করতেন। নাটক করতে গেলে পড়াশোনা করতে হবে, যার ফলশ্রুতিতে নাট্যচক্র থেকে অনেকেই দিল্লি ন্যাশনাল স্কুল ড্রামাতে পড়বার সুযোগ পেয়েছে এবং দেশে এসে নাটকের উন্নয়নে তারা অনেক অবদান রেখেছেন। সেই এনএসডি ফেরত আমাদের বন্ধুরা, এসবই কিন্তু তিনি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন স্বপ্নটি। আমরা নাটক নিয়ে কাজ করতাম, তিনি আমাদেরকে কিভাবে লিডারশিপ দিতে হবে, এই গুণাবলী কী কী হতে হবে একজন লিডারের, কিভাবে আমাদের এই একটা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে, তিনি আমাদেরকে হাতে ধরে শিখেছেন। তিনি আমাদের এগুলো হয়তো শিখেছেন বলে আমি মনে করি এখন যে আমার পক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের 3 টার্ম সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করবার সুযোগ হয়েছে। এখন যেমন আমি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আজকে যদি কিছু সফলতা দেখাতে পারি, আমি মনে পেছনে সেই হামিদ ভাইয়ের অবদান শিখেছি তার কাছে। একটি জিনিস তার কাছে সব শিখতাম, দেখতাম যে এই মানুষটি কখনো রাখতে দেখিনি, হাসি মুখে কি কঠিন জিনিস তিনি বলতেন। দেখতাম যে অনেক বৈরী পরিস্থিতিতে অনেক বিপক্ষ দলের লোকও হামিদ ভাইয়ের সামনে এসে মাথা নত করে তাকে কিন্তু শ্রদ্ধা জানাতো। কেন? আমরা দেখতাম কারণটি কি, কারণ উনি ভালোবাসা দিয়ে সবাইকে কাছে টেনে নিতেন। মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি ধারণ করে এখনও কাজ করে যাচ্ছেন। একজন সফল মুক্তিযোদ্ধা, সফল সংগঠক, সফল সংস্কৃতি কর্মী হিসাবে হামিদ ভাই আমাদের মাঝে আরও অনেক বছর থাকবেন, আমাদেরকে নেতৃত্ব দেবেন, এটাই আমাদের কামনা। কেমন লাগছে? আসলে এরা তো আমার সহকর্মী, বন্ধু এবং শিষ্যের মতো, এবং আমার সহচর, আমার নানান কাজে সহযোগিতা করেছে আমাকে। হামিদ ভাই, ছবিটা তো সাইফুল খুব চমৎকার রেখেছে, আর এখন এই ছবিটা আপনার কাছে নিয়ে যাবে, আপনি একটু দেখবেন এবং মন্তব্য করবেন। বাহ, আমাকে একটু বেশি ইয়ং করে ফেলেছে নাকি? না, আপনি এমনি ইয়াং আছেন, আপনি এমনি ইয়াং। আপনার হামিদ ভাই, আপনার যে দীর্ঘ জীবন এবং যে অভিজ্ঞতা এবং যে জার্নি, আপনাদের বিশাল জার্নি, মুক্তিযুদ্ধ দেখেছেন, বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতিকে লালন পালন করেছেন, এইখানে নিয়ে এসেছেন, বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছেন, আমাদের চলচ্চিত্র, সিনেমা, নাটক, অনেক বিষয় আপনি কাজ করেছেন। সেই তুলনায় আমাদের এই শিল্পবাড়ি খুবই ছোট্ট একটা অনুষ্ঠান। তবু আপনি এসছেন এবং আপনার যে জীবনের অভিজ্ঞতাতে আমাদের দর্শকদের সঙ্গে শিল্পবাড়ি একটু শেয়ার করলেন এবং আমরা সমৃদ্ধ হলাম। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। যতদিন থাকবেন, বাঁচবেন, আনন্দের সঙ্গে বাঁচবেন এবং মুক্তিযুদ্ধকে নিয়ে বাঁচাবেন আমাদের সঙ্গে। মনি হায়দার, তোমাকেও ধন্যবাদ। সাইফুল, তোমাকেও ধন্যবাদ। আমার ভালো লাগলো, অনেকদিন পরে অনেক কথা বললাম আমরা, এবং জিটিভি আয়োজন করে দিয়েছে, জিটিভিকেও বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই আমি। সাইফুল, আপনাকেও ধন্যবাদ চমৎকার একটা ছবি আঁকবার জন্য। শুধু দর্শক, শিল্পবাড়ি আজ এ পর্যন্তই। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুন্দর এবং কুশলে থাকুন, শিল্প এবং শিল্প বাড়ির সঙ্গে থাকুন।